নির্মলাবাবু এনি আইডিয়া কেন বলেন? সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সেখানেও বলে। নির্মলাবাবু এনি আইডিয়া কেন বলেন? দেখুন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন একরকম, আর যদি একটা পার্সপেক্টিভে গোটা বিষয়টা ভেবে দেখেন সেটা অন্যরকম। ধরুন, আমি প্রথম থেকেই আমি বহুবার আপনাকে বলেছি ধর্মনিরপেক্ষ কথাটার আমি বিরোধী। তার কারণ তার বাস্তবায়নে একেবারেই হয় না, সুতরাং সেই অর্থে আমি বিরোধী। ধর্মনিরপেক্ষতা অ্যাজ অ্যান আইডিয়াল ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বেসিক লাইনে যেটা দেখা যায় সেটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য অনেক দলের মতো সবসময় ধর্মীয় রাজনীতি করেন। আপনি ভাবুন, বাবরি ভেঙেছে 1992 সালে, এবং সেই ভাঙার ফলে মুর্শিদাবাদে কোনো এফেক্ট পড়েছে কিনা সেই স্টাডিটা উনি করতে গেছেন। ভাবুন কতটা লেবার উনি নিচ্ছেন। মুর্শিদাবাদে পড়েছে কিনা, মালদার মাটি একটু নরম হয়েছে, কতগুলো ঘটনায় এমনভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেড়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ খানিকটা অস্বস্তির মধ্যে আছে, এবং ওখানকার পুলিশকে বোধহয় অপদার্থও বলেছেন কিছুদিন আগে বলেছেন। হ্যাঁ, এসপিকে বলেছেন অপদার্থ। সুতরাং মুর্শিদাবাদটা তার বেস হয়ে গেছে, এবং মুর্শিদাবাদ যেহেতু তার বেস, মুর্শিদাবাদে 70% মুসলিম আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম পলিটিক্স করে এটা আমি আপনার এখানে বসে বহুবার বলেছি। সুতরাং যেহেতু সেটা করেন, সেই কনসলিডেশনের জন্য উনি সব কিছু মেনে নেবেন। এতদিন ধরে ফিরহাদ হাকিম কিংবা হুমায়ুন কবিররা যা বলেছেন, আপনি অনেকগুলো শো করেছেন, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এর ব্যাপারে একটা জিনিস দেখে তিনি নীরব থেকেছেন। এই নীরবতাটা এতদিন বাদে সরব হলো। তার কারণ একটাই, উনি গিয়ে একেবারে ফ্রম দ্য ফ্লেমিং ফিল্ডস টু ফায়ার গিয়ে পড়লেন, এবং আগুনে পড়ে প্রথম কাজ যেটা করলেন সেই কাজটাই হচ্ছে মুসলিম কার্ডটা প্লে করা, এবং তার জন্য উনি বাবরি অবধি চলে গেলেন। উনি 1947-এর রায়ট অবধি যেতে পারতেন, তখন কি ছিল 1946-এ এটাও চলে যেতে পারতেন। ওনার কনসলিডেশনের আগ্রহটা এত বেশি মাত্রায় রয়েছে, এটাকে অনেকে সমালোচনা হিসেবে নেবেন। বলার দিনটা দেখছেন, অভয়া মামলার রায় নিয়ে সবাই সেই দিনকে ভয়ঙ্কর রকমের ব্যস্ত, কারুর হতাশা, কারুর ক্ষোভ, কারুর ক্রোধ, সেই ফাঁকে টুক করে বলে দিলেন যারা হিন্দুরা মাইনরিটি, মুসলমানরা দেখে রাখবে। আমি তো কালকে আপনাকে বলেছি, অভয়া মামলার যদি সঞ্জয় রায়ের ফাঁসি হতো, উনি পশ্চিমবঙ্গের সব থেকে হ্যাপিয়েস্ট পার্সন হতেন। অথচ এত বড় একটা রায় হতে চলেছে, উনি উত্তরবঙ্গ ট্রিপে বেরিয়ে গেলেন। এটা আপনি যদি বলেন এটা দায়িত্ববোধের অভাব কিংবা দায়িত্ব জ্ঞানের, এটা মুখ্যমন্ত্রীর সবসময় শিডিউল থাকতেই পারে, সব সময় চেঞ্জিং শিডিউল হয়, কিন্তু সাধারণত সেই শিডিউল তারা ক্যান্সেলও করে, এবং সে ক্যান্সেল করতে পারেন। তো এক্ষেত্রে করবে কেন না, আমি সেই কথা বলছি না, করবেন কেন, বরঞ্চ এই ফাঁকে গিয়ে টুক করে মুর্শিদাবাদে বলে দিয়ে চলে আসেন চুপচাপ। যদি না করেন তখনই প্রশ্নটা ওঠে, করলে কিছু এসে যেত। মুর্শিদাবাদে অনির্বাণ আমার কাছে কাজ নেই, মুর্শিদাবাদে অনির্বাণ আমার কাছে আছে, জেনারেল ইমপ্রেশন। যেমন ধরুন, আমি আপনাকে বলছি, অনির্বাণ এই প্রশ্নটার উত্তরটা আমি দিইনি, যে একটা জেনারেল ইমপ্রেশন হয়েছে যে অভয় মামলার রায় সঠিক হয়নি, এবং চতুর্দিকে প্রতিবাদ হচ্ছে। সঞ্জয় রায় একা নয়, এর সঙ্গে অনেকে যুক্ত আছে। ঠিক একই রকমভাবে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও যদি উনি একটা এত বড় ঘটনা থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে যেতে পারেন, তাহলে প্রশ্ন উঠবেই। আপনাকে আমি বলি, 1967 সালে সত্যজিৎ রায় অরণ্যে দিনরাত্রি করেছিলেন। সেই সিনেমায় 6টা ছেলেকে দেখা গেল, তারা চলে গেল লাভটুলিয়ার জঙ্গলে, এবং সেই নিয়ে প্রশ্ন উঠেছিল যখন খাদ্য আন্দোলন চলছে, কি করে সত্যজিৎ রায় 7 জনকে ওখানে পাঠিয়ে দিলেন। আমি মুর্শিদাবাদে অনির্বাণ আমার সঙ্গে রয়েছেন, অনির্বাণ চৌধুরী আমার সঙ্গে রয়েছেন, আমি অনির্বাণের কাছে যাই। অনির্বাণ, আমার একটু জানতে ইচ্ছা করছে, কারণ আপনাদের তো অনেক রকম থিওরি থাকে। একটা হচ্ছে আপনাদের খুব প্রসিদ্ধ থিওরি আপনাদের কমিউনিস্টদের, কি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, যে থিওরির বসে আপনারা বলেছিলেন 46-এ মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান দিতেই হবে, তবে দেশ স্বাধীন হবে। এবার কি করবেন? মুর্শিদাবাদে তো ইতিমধ্যে মুসলমানরা মেজরিটি হয়ে গিয়েছেন, মোটামুটি তাদের মায়াদয়ের উপরই হিন্দুদের বেঁচে থাকা। এখন আপনার বেঁচে থাকা কিনা আমি জানি না, কারণ আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দেন কিনা। কমিউনিস্টরা তো নাস্তিক হয়, নাস্তিকরা আমার বিচারে হিন্দু হয়, কিন্তু আপনারা নিজেদের হিন্দু মনে করেন কিনা আমি জানি না। আমার প্রশ্ন আপনার কাছে, এবার কি হবে? মুর্শিদাবাদে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রযুক্ত হবে? মানে মুসলিমরা ঠিক করবেন, মেজরিটি মুসলিমরা তারা ভারতে থাকবেন না বাংলাদেশে, মেজরিটি বাংলাদেশের সঙ্গে চলে যাবেন, যেটা অধীর চৌধুরী বলছেন, এবার দাবি করবে। দেখুন, আপনি প্রথমে যেটা বললেন খুব কায়দা করে আপনি একটা জাগলারি করলেন, সেটা হচ্ছে লাহোর প্রস্তাবের মধ্যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে এইটা ভেবে একসময় সেটা অবিভক্ত কমিউনিস্ট পার্টি সমর্থন করেছিল, এটা ঠিকই।
কিন্তু পরবর্তীকালে এর মধ্যে যখন একটা বিভেদকামিতা আছে এইটা রজনীপাম দত্ত ধরিয়ে দিয়েছিলেন, তখন পিসি যোশী এবং ভবানী সেন যৌথ বিবৃতি দিয়েছিলেন এবং সেটা দেশভাগের বিরুদ্ধে দিয়েছিলেন এবং সেটা সেই সময় স্বাধীনতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ততক্ষণে দেশভাগ চূড়ান্ত হয়ে গেছে। আপনি বলুন না, কিন্তু শুনুন, কিন্তু আমাদের নৈতিক যে ভিত্তি, সে ভিত্তিটা দেশভাগের বিপক্ষেই ছিল। এইবার আপনি যেটা প্রথমে বললেন, সুতরাং সেটা একটা জাগলারি করলেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিম্ন স্তরের তোষণের রাজনীতি, এটার উপর ভিত্তি করে উনি যে সমস্ত কথাগুলো বলছেন, এটা তো নতুন নয়। উনি এর আগে দুধেল গায়ে বলেছেন, রেড রোডে হিজাব পরে ভেক ধরেছেন। এগুলো আসলে খুব ঠান্ডা মাথার কূটকৌশল। এগুলোর মাধ্যমে তিনি খুব সস্তায় একটা ভোটের ডিভিডেন্ড, যাতে মুসলিম কমিউনিটির ভোট পাওয়া যায়, অনির্বাণ, আমি একটু থামাচ্ছি, আপনাকেই বলতে দেবো। আমি এখানে একটু আপনার সঙ্গে ডিফার করছি। যদি এটা সজলবাবুও বলেন, আমি ডিফার করবো, আজকে করতে বাধ্য হব। এটাকে আমি আর তোষণের রাজনীতি ভাবতে রাজি নই। সুরাবর্দীকে আপনি কি বলবেন, তোষণের রাজনীতি করতেন? না, সুরাবর্দী খুব ভালো করে জেনে গিয়েছিলেন হিন্দু ভোট নয়, মুসলিম ভোট, মুসলিম ভোটই ঠিক করবে সব কিছু। ফলে তোষণের কোনো জায়গা নেই। অনির্বাণ, যদি আপনি জানেন যে কে আসলে নিয়ন্ত্রণ করছে, তাহলে আপনার কাউকে তোষণ করার দরকার পড়ে না। আমি আসবো অনির্বাণ, আপনার কাছে আসবো। অনির্বাণ, আমি বলছি সুরাবর্দীর সমান বিপদের সামনে আমরা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সুরাবর্দী বলছি না, আমি বলছি সুরাবর্দীর সময়ের যে বিপদ ছিল, ঠিক সেই বিপদের সামনে আমরা। যখন সুরাবর্দীরা ক্ষমতায় থাকলে তোষণ টোষণ নয়, আপনাকে আর মানে যিনি মাইনরিটি তাকে আর মানুষ বলেই মনে করবেন না। মানুষ বলে মনে করলে তার নিরাপত্তার জানমালের দায়িত্ব মমতা ট্যাক্স দেওয়া, ট্যাক্সের টাকায় মাইনে হওয়া পুলিশের উপর রাখতেন। কিন্তু মমতা মুর্শিদাবাদের হিন্দুদের জানমালের দায়িত্বটা মুসলিমদের উপর দিয়ে দিয়েছে, তাদের দয়ার উপর দিয়ে দিয়েছিলেন, ঠিক যেভাবে সুরাবর্দী 16ই আগস্ট ছেড়ে দিয়েছিলেন 46 সালে। আপনি তফাৎটা বুঝতে পারছেন না বা চাইছেন না, কোনটা? তো এখনও তোষণ বলবেন না? দেখুন, আমি আপনার যে সুর, সেই সুরে কিন্তু আমার কথা যাবে না। এবার তারপরেও যদি আপনি আমাকে অ্যালাউ করেন, তাহলে আমি কথা বলতে পারি। না, আপনি বলুন। সেটা হচ্ছে লোকে আরেকবার শুনুক যে আপনারা আরেকটা দেশভাগের সামনে দাঁড় করিয়ে রাখছেন আমাদেরকে। বলুন। আমি সুরাবর্দী আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এক করতে রাজি নই। আমি যেটা পরিষ্কার বলছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা অত্যন্ত নিম্ন স্তরের একটা তোষণের রাজনীতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।